কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে গড়ে উঠেছে মিনি জাপান থিম পার্ক। কি ভাবছেন কলকাতায় মিনি জাপান পার্ক? আগে হ্যাঁ মশাই, একদম ঠিক শুনছেন। নিজের পরিবার পরিজন ও প্রিয়জনকে নিয়ে একদিনে ছুটি কাটানোর জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন, যেখানে আপনি খুঁজে পাবেন প্রাণবন্ত পরিবেশ ও এক শান্তির অনুভব। চাইলে আপনি এই টয় ট্রেনে চেপেও পুরো পার্কটি চারপাশ ঘুরতে পারেন। তাই আজ আপনাদেরকে সঙ্গে নিয়ে 30 টাকার টিকিট কেটে চলে এসেছি কলকাতার মিনি জাপান থিম পার্কে। এই মিনি জাপানে আপনারা কিভাবে আসবেন, মিনি জাপানের সময়সূচি কি, এই পার্কে আরও কি ঘুরে দেখবেন, এই সমস্ত তথ্য নিয়ে আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সবটা শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি এসেছি কলকাতার মিনি জাপানে। এই কলকাতার মিনি জাপান কলকাতায় কোথায় অবস্থিত, এখানে কিভাবে আসবেন, সপ্তাহে কোন কোন দিন এই কলকাতার মিনি জাপান খোলা থাকে এবং এখানের প্রবেশ মূল্য কত টাকা, এই সমস্ত তথ্য আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সবটা শেয়ার করতে চলেছি। তাহলে চলুন আর বেশি কথা না বলে, আর বেশি দেরি না করে আজকে এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে বলবো কিভাবে আপনারা জাপানি ফরেস্টে আসবেন। জাপানি ফরেস্টে আসতে হলে নিউ টাউন ইকো পার্কগামী যে কোনো বাসে উঠে পড়তে হবে। আপনাদের নামতে হবে ইকো পার্ক গেট নাম্বার 1। গেট নাম্বার 1 থেকে পার্কের দূরত্ব প্রায় হাঁটা পথে 5 মিনিট। চাইলে আপনি 10 টাকা দিয়ে টোটো করে টিকিট কাউন্টার 8 নাম্বার কিংবা আইফেল টাওয়ার বললেই একদম আপনাদের পার্কের সামনে নামিয়ে দেবে। এই রাস্তা ধরেই আপনাদের চলে যেতে হবে একদম জাপানিজ ফরেস্টের দিকে। 30 টাকার টিকিট কেটে ইকো পার্কের ভিতরে আমি প্রবেশ করলাম, চলে এলাম জাপানিজ ফরেস্টের সামনে। চলুন এইবার আপনাদেরকে এই জাপানিজ ফরেস্ট আমি পুরোটা ঘুরিয়ে দেখাবো। এই জাপানিজ ফরেস্টে প্রবেশ করার আগে আপনারা দেখতে পাবেন জাপানিজ ফরেস্টের প্রবেশদ্বারে দুপাশে দুটো করে সিংহ বসানো রয়েছে। মনে করা হয় জাপানিজরা এই সিংহকে খুবই শুভ মনে করেন। সত্যি প্রবেশদ্বারটা কিন্তু চমৎকার। ধীরে ধীরে আমরা ভিতরে প্রবেশ করব। চলুন আপনাদেরকে নিয়ে ভিতরটা প্রবেশ করি এবং প্রথমেই দেখতে পাচ্ছি ভিতরে একটি বৌদ্ধ মূর্তি বসানো রয়েছে। চলুন ভিতরটা ঘুরিয়ে দেখাই। জাপানিজ ফরেস্টে এন্ট্রি করার পর কিন্তু আপনারা এদিকে এলে এইরকম দুটো গেট দেখতে পাবেন, একটা হচ্ছে লেফট সাইডে এবং একটা হচ্ছে রাইট সাইডে। এই রাইট সাইডে রাস্তা দিয়ে গেলে কিন্তু আপনারা জিগজ্যাগ ব্রিজ দেখতে পাবেন, মুন গেট দেখতে পাবেন, রয়েছে আরও অনেক কিছু। এবং এই যে লেফট সাইডের যে এই রাস্তাটা চলে গেছে, এই লেফট সাইডের রাস্তাটা ধরে গেলে কিন্তু আপনাদের এই স্প্যাগো গেটগুলো দেখতে পাবেন। ওইখানে জিগজ্যাগ ব্রিজ রয়েছে, ওইখানে রয়েছে মনেস্ট্রি। এই পার্কে কিন্তু আরও অনেক কিছু রয়েছে। আপনাদের চলুন পুরো পার্কটা কিন্তু এইভাবেই আপনাদেরকে পুরোটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই হলো বসে থাকা সেই বৌদ্ধ মূর্তি, যা এই পার্কের একদম কেন্দ্রবিন্দু। পার্কের প্রবেশ করলেই আপনি এটা প্রথমে দেখতে পাবেন। সত্যি এই বৌদ্ধ মূর্তিটা কিন্তু চমৎকার। সপ্তাহে সোমবার বাদ দিয়ে প্রতিদিন দুপুর 12টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত এই জাপানিজ ফরেস্ট ওপেন থাকে সকলের জন্য। আপনারা ইকো পার্কে প্রবেশ করার সময় যে 30 টাকা দিয়ে টিকিটটা কাটবেন, সেটাই এখানে ধার্য করা হয়। এই পার্কের এন্ট্রি ফি কিন্তু একদম ফ্রি। জাপান বরাবরই প্রাকৃতিক সৌন্দর্যকে শিল্পে রূপ দেওয়ার ক্ষেত্রে এক অনন্য উদাহরণ। তাদের উদ্যান নকশার কেন্দ্রে থাকে প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা, নীরবতার প্রতি ভালোবাসা এবং আত্মিক শান্তির অনুসন্ধান। দেখুন কত সুন্দর এই পার্কটা লাগছে দেখতে। এই জাপানিজ ফরেস্টের ভিতরটা ঘুরে কিন্তু আমার খুব ভালো লাগছে। এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়েল মেনটেন, আর এত সুন্দরভাবে এখানে সাজানো গোছানো। আর এখানে এলে কিন্তু সত্যি কথা বলতে একটা ব্লেজিং হচ্ছে মনের ভিতর। এত সুন্দর শান্ত পরিবেশ আর শান্ত জায়গা। এখানের এই গেটগুলো যেগুলো আপনাদের দেখাচ্ছি, এখানে এই বৌদ্ধ মূর্তিগুলো, এইগুলো দেখে কিন্তু মন প্রাণ একদম শান্তিতে জুড়িয়ে যাচ্ছে। আপনারাও আসুন এই পার্কে। চলুন এইভাবে এই পার্কটা পুরোটা কিন্তু আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। সেই দর্শন থেকেই ইকো পার্কের কেন্দ্রীয় হ্রদের পাশে 3.5 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এক অনন্য জাপানি অরণ্য, যেন শহরের বুকে লুকিয়ে থাকা এক শান্ত মঠের জগৎ। উন্নয়ন কাজের সময় এক প্রাচীন বুদ্ধমূর্তি আবিষ্কার হওয়ায় পুরনো বনভূমির ভাবনায় নতুন মাত্রা পায়। সিদ্ধান্ত নেওয়া হয় এই অরণ্যকে সাজানো হবে বনের মধ্যে মঠ থিমে সাজানো। ফলে পুরো পরিবেশে বৌদ্ধ ধর্মের ধ্যান, ভাবনা ও সিন্ত ধর্মের প্রকৃতির পুজোর দর্শন একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে।
জাপানি সংস্কৃতিতে প্রকৃতির প্রতিটি উপাদান গাছ, পাথর, জল, বাতাস ঈশ্বর তুল্য। তারা প্রতিটিকে ভগবান রূপে মানেন। এই জাপানিজ ফরেস্টে এলে আপনারা বুঝতে পারবেন যে জাপানিজরা কিন্তু প্রত্যেকটা জিনিসকে কতটা শুভ মনে করেন। সেটা প্রবেশদ্বার হতে পারে, সেটা এখানে বাঁশের গাছ হতে পারে, সেটা মন্দির হতে পারে, কিংবা যে কোনো কিছু জিনিস কিন্তু কতটা তারা শুভ মনে করেন প্রত্যেকটা বোর্ডে কিন্তু পুঙ্খানুপুঙ্খিভাবে সেটা আমাদের বোঝানো হয়েছে। সত্যি কথা বলতে এখানে এসে কিন্তু একটা শান্তিভাব কিন্তু আপনি অনুভব করবেন। আর তাই এখানে প্রতিটি কোণ এমনভাবে নির্মিত যাতে দর্শনার্থী প্রকৃতির সঙ্গে এখানে একাত্ম হতে পারেন। বাগানের রঙের ব্যবহার কখনো মৃদু, কখনো উজ্জ্বল। নানান রকম পাতার গঠন ও টেক্সচার চোখকে দেয় সতেজতার অনুভূতি। ঘণ্টার মৃদু ধ্বনি, জলপ্রপাতের কলকল শব্দ মনকে শান্ত করে, শরীর ও মনকে ইতিবাচক শক্তি প্রদান করে। পাথর ও ঘাসের স্বাভাবিক স্পর্শ দর্শনার্থীকে খালি পায়ে হাঁটার জন্য আহ্বান জানায়। এই মনেস্ট্রিটি জাপানি স্থাপত্য শৈলীর আদলে নির্মিত, যেখানে সরলতা ও গাম্ভীর্যের সমন্বয় এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে। কেন্দ্রে অবস্থিত সুদৃশ্য প্যাগোডাটি কাঠ ও পাথরের নকশায় ঐতিহ্যবাহী রূপ ধারণ করেছে, যা ধ্যান ও আত্মচিন্তার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। চারপাশের নীরব সবুজ অরণ্য, ঘণ্টার মৃদু ধ্বনি, পাথরের পথ মঠটিকে আরও আধ্যাত্মিক আবহে ঘিরে রেখেছে। এখানে প্রবেশ করলে দর্শনার্থী যেন সাময়িকভাবে বাইরের কোলাহল ভুলে এক শান্ত ধ্যানমগ্ন জগতে পৌঁছে যায়। লাল রঙের টরিকেটের শাড়ি, যা জাপানিজ ফরেস্টের একদম প্রাণকেন্দ্র। এটিও কিন্তু জাপানিজ স্থাপত্য শৈলীকে মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে। বাঁশ বন এখানে বিশেষ আকর্ষণ। নানা প্রজাতির বাঁশ প্রাকৃতিকভাবে সাজানো, মাঝে পাথরের লণ্ঠন ও পুরনো ভাস্কর্য। পার্কে ঘুরতে ঘুরতে দুর্দান্ত সময় কেটে যাচ্ছে আমার। আর পার্কে ঘুরতে ঘুরতে যদি আপনাদের বিশ্রামের প্রয়োজন হয়, তার জন্য কিন্তু এই রকম অনেক বসার জায়গা রয়েছে বয়স্ক মানুষদের জন্য কিংবা অল্প বয়সীদের জন্য। সবাই কিন্তু এখানে বসে নিজেদের মতো সময় কাটাতে পারবেন। খুব সুন্দর কিন্তু সাজানো গোছানো এই পার্কটা। আমার কিন্তু দুর্দান্ত আনন্দ করছি আমি ঘুরে। পার্কের চারপাশে হাস্যজল বুদ্ধমূর্তির আলকোভগুলি রাতে নাটকীয়ভাবে কিন্তু আলোয় আলোকিত হয়ে ওঠে। উইশ ফাউন্টেন, এখানে রয়েছে এই গার্ডেনের অধিষ্ঠাত্রী দেবতার প্রতিমা। জাপানিজরা মনে করেন এখানে কয়েন দিয়ে কিছু মনস্কামনা চাইলে সেই দেবতা নাকি তাদের সেই মনস্কামনা পূরণ করেন। এই জাপানি ফরেস্টের অভিজ্ঞতা ঠিক এখানেই শেষ হয়ে যায় না, বরং এখান থেকে শুরু হয় এক গভীর অন্তর্যাত্রা। সবুজ লনের নরম ঘাসে বসে যখন দূরে হ্রদের দিকে চোখ যায়, তখন মনে হয় প্রকৃতি যেন ধীরে ধীরে তার স্তরগুলো উন্মোচন করছে। জলের ওপর ভেসে থাকা আলো, ছায়ার খেলা, বাতাসে দুলতে দুলতে থাকা গাছের ডাল আর দূরের আকাশের রং বদল, সব মিলিয়ে এক জীবন্ত চিত্রপট তৈরি করে এইখানের এই পরিবেশ। এখানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি হলো প্রতিটি বাঁকে যেন নতুন এক আবিষ্কার অপেক্ষা করছে আপনার জন্য। এই জিগজ্যাগ ব্রিজটা কিন্তু দুর্দান্তভাবে তৈরি করা হয়েছে। 3-4টে টার্নিং করে কিন্তু এই ব্রিজটার এন্ড হচ্ছে। আর এই ব্রিজে হেঁটে আপনাদের কেমন লাগলো সেই অনুভূতিটা কিন্তু আমাদের ভিডিওর এই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সন্ধ্যার পর পুরো অরণ্য এক অন্য রূপ ধারণ করে। বাঁশের ভেতরে স্থাপিত আলো নরম আভা ছড়িয়ে দেয় চারিদিকে। পাথরের লণ্ঠনগুলো মৃদু আলোকরেখা তৈরি করে পথ নির্দেশ করে। লাল টরিকেটের শাড়ি অন্ধকারের মাঝে উজ্জ্বল হয়ে ওঠে, যেন এক রহস্যময় পথচিহ্ন। পুকুরের জলে আলো প্রতিফলিত হয়ে সৃষ্টি করে স্বপ্নের মতো পরিবেশ, যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা মুছে দেয় সব কিছুকে। ভিডিও শুরুতে আপনাদেরকে যে টয় ট্রেনটা দেখিয়েছিলাম, 150 টাকা প্রতিজন মাথাপিছু খরচ করে আপনারাও চাইলে পার্কের চারিপাশ ঘুরতে পারেন এই টয় ট্রেনে করে। এখানেই শেষ হলো আমার কলকাতা মিনি জাপানের একদিনের ভ্রমণের অভিজ্ঞতা। এইখানেই শেষ হলো আমার কলকাতার মিনি জাপান ভ্রমণ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন, কারণ এই চ্যানেলে কিন্তু আপনাদের জন্য পশ্চিমবঙ্গ এবং কলকাতার আনাচে কানাচে কিন্তু এই রকম ভ্রমণের ডেস্টিনেশন কিন্তু আমরা খোঁজ দিতে থাকি। তাহলে চলুন, দেখা হচ্ছে দুর্দান্ত একটা ডেস্টিনেশন নিয়ে, দুর্দান্ত একটা জার্নি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সকলে ভালো থাকবেন,
সকলে সুস্থ থাকবেন। স্টে টিউন বাংলার কার।